মাকে পাওয়ার মামলা। একবার দুই ভাইয়ের মধ্যে একটি ব্যাপার নিয়ে বড় ধরনের বিবাদ শুরু হলো। পঞ্চায়েতেও বিষয়টি মীমাংসা করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত গড়ালো বিষয়টি। ঘটনাটি ছিল এমন: আদালত প্রাঙ্গণে বহু মানুষের ভিড়ে এক বৃদ্ধ আর্তনাদ করে এত বেশি কাঁদছিল যে তার দাড়ি দিয়ে গড়িয়ে অশ্রু ঝরছিল। তার নাম হিজান। সৌদি আরবের একটি শহর বুরাইদা থেকে আরও 90 কিলোমিটার দূরে আসিয়া নামক একটি গ্রামে বাস করতেন তিনি। লোকেরা তাকিয়ে তাকিয়ে তার কান্নারত দৃশ্য দেখতে লাগল। ভাবল, লোকটি এভাবে কাঁদছে কেন? তার ছেলে কি তার সাথে দুর্ব্যবহার করেছে? জমিজমা হাতছাড়া হয়ে গেছে? নাকি বৃদ্ধ বয়সে তার স্ত্রী তাকে তালাক দিয়েছে? এর কোনোটাই নয়। আসল ঘটনা হচ্ছে, একটি মামলায় হেরে যাওয়ায় আদালত প্রাঙ্গণে এভাবে শিশুদের মতো কাঁদছে লোকটি। তার এক বৃদ্ধা মা আছেন। মায়ের না আছে কোনো অর্থ সম্পদ, না আছে জমিজমা। একটি পিতলের আংটি ছাড়া তার আর কিছুই নেই। অথচ সেই মায়ের দেখাশোনার দায়িত্ব লাভের জন্য ভাইয়ে ভাইয়ে তাদের দ্বন্দ্ব। বৃদ্ধা মা হিজানের সাথেই থাকতেন। দু ভাইয়ের মধ্যে সেই বড়। মায়ের সাথে তিনি সদাচরণ করত। মায়ের সর্বাত্মক সেবা যত্ন করার চেষ্টা করতেন তিনি। মা তার সাথে খুবই সুখে ছিলেন। ছেলের বয়সও কম হয়নি। একদিন হিজানের ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এলো। সে থাকত অন্য একটি শহরে। বড় ভাইয়ের কাছে সে মাকে নিজের সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব করল। মূলত মাকে নিয়ে যাওয়ার জন্যই সে এসেছিল বড় ভাইয়ের কাছে। ছোট ভাইয়ের কথায় হিজান বিরক্ত হয়ে বললেন, ভাই, আমার বয়স হয়েছে ঠিক, কিন্তু আমি এখনও আমার মায়ের দেখাশোনা করতে সক্ষম। তুমি যদি মনে করে থাকো যে আমি অক্ষম হয়ে পড়েছি, তাহলে তুমি ভুল করছো। আমি মরে গেলেও মাকে কোথাও যেতে দেব না। তুমি যদি মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে যাও, আমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আমার প্রতি দয়া করো ভাই, মাকে নিয়ে যাওয়ার কথা ভুলেও মাথায় এনো না, আল্লাহর দোহাই। বড় ভাইটার এমন উত্তরে ছোট ভাই অত্যন্ত নরম কণ্ঠে বলল, ভাইয়া, আপনি অনেক দিন থেকে মায়ের সেবা যত্ন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালোভাবে আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু আপনি এখন বৃদ্ধ হয়েছেন, বয়স হয়েছে আপনার। আপনি নিজেই এখন নিজের সেবা যত্নের জন্য আপনার সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই আমি বলি কি, আপনি এবার আমার মায়ের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। মাকে আমি আমার কাছে নিয়ে যাই। আমি এখনও শক্ত সামর্থ্য অবস্থায় আছি। আমার বাচ্চারাও তাদের দাদিকে তাদের সাথে চায়। আমার স্ত্রীও শাশুড়ির সেবা যত্ন করতে চায়। দয়া করে মাকে সেবা করার একটু সুযোগ আপনি আমাকে দিন। মায়ের জীবনের এই অন্তিম সময়টুকুতেও যদি আমি তার একটু সেবা করার সুযোগ না পাই, তাহলে আমি নিজেকে একেবারেই ক্ষমা করতে পারবো না। ভাই আমার, আল্লাহর দরবারে মায়ের হক আদায়ের প্রশ্নে আপনি আটকাবেন না, ইনশাআল্লাহ। এবার মাকে আমার কাছে থাকতে দিন। মায়ের হক আমাকেও একটু আদায় করতে দিন, আল্লাহর ওয়াস্তে। কিন্তু না, বড় ভাই হিজান কোনোভাবেই মাকে হাতছাড়া করবে না। মা তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে, সে মায়ের পা টিপে দিতে পারবে না, মাথা টিপে দিতে পারবে না, মাকে ওষুধ খাওয়াতে পারবে না। এসব ভাবতেই যেন তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হচ্ছিল। এরপর দু ভাইয়ের মধ্যে এটা নিয়ে বিতর্ক শুরু হলো। তাদের কেউই মাকে ছাড়তে রাজি নয়। প্রতিবেশীরা বিষয়টি সমাধানের চেষ্টা করে, কিন্তু তাদের পক্ষে কোনো সমাধানে পৌঁছা সম্ভব হয় না, কারণ তারা উভয়ই নিজ নিজ অবস্থানে অনড়। এ অবস্থা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। বিষয়টি কিছুতেই সমাধান করা গেল না। সমঝোতার সব প্রচেষ্টাই ব্যর্থ হলো। এরপর দু ভাইয়ের অনুরোধে মামলাটিকে উচ্চ আদালতে পাঠানো হয়। বিচারকের কাছে মামলাটি উত্থাপন করা হলে মামলার বিষয়বস্তু শুনে বিচারক খুবই বিস্মিত হন। তিনি বারবার মামলাটি পড়েন, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কি করা যায়। তারপর তিনি দুই ভাইকে তার চেম্বারে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করেন, কিন্তু তাদের কেউই মায়ের সেবা যত্নের ভাগ ছাড়তে রাজি না। বিচারক বোঝাতে ব্যর্থ হয়ে শুনানির দিন তাদের মাকে আদালতে আনতে বলেন, কারণ তিনিই বলতে পারবেন যে তিনি কোন সন্তানের কাছে থাকতে চান, বড় ছেলের কাছে নাকি ছোট ছেলের কাছে। নির্ধারিত দিন একটা হুইল চেয়ারে করে বৃদ্ধা মাকে আদালতে আনা হলো। বৃদ্ধার কঙ্কালসার দেহের ওজন 20 কেজির খুব বেশি হবে না। আদালত ভর্তি লোকজন। এই আজব মামলায় রায় শোনার জন্য উৎসুক লোকেরা অস্থির হয়ে আছে। বিচারক বৃদ্ধাকে বললেন, শ্রদ্ধেয় মা, আপনার দুই ছেলেই আপনাকে কাছে রেখে সেবা যত্ন করতে চায়। তাদের কেউই আপনার কাছ থেকে আলাদা হতে চায় না।
আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড়। মামলাটির রায় নিয়ে আমি সমস্যায় পড়েছি। আমি কোনো রায় দিতে পারছি না, তাই আপনার হাতেই সিদ্ধান্ত ছেড়ে দিলাম। আপনার ইচ্ছানুযায়ী আমি রায় দেব। আপনিই বলুন আপনি কার সাথে থাকতে চান। সত্যি বলতে এই বিষয়ে রায় দেওয়া একজন বিচারকের জন্য যতটা জটিল, একজন মায়ের কাছে তার চাইতেও হাজার গুণ কঠিন। সন্তানই তার চোখের মণি। তিনি দুজনকেই সমান ভালোবাসেন। একই গর্ভে তিনি দুজনকে ধারণ করেছেন। একই উদর থেকে জন্ম নেওয়া সন্তানদের মাঝে পৃথিবীর কোনো মাই কি পার্থক্য করতে পারে? দুজনই তার সেবা যত্নে অনেক আন্তরিক। বিচারক যখন বৃদ্ধার কাছে বিচারের ভার দিয়ে দিলেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। বিচারক অধৈর্য হয়ে উত্তরের জন্য প্রতীক্ষা করছিলেন। অবশেষে বৃদ্ধা মা মুখ খুললেন। তার চোখ দিয়ে তখন অশ্রু ফোয়ারা নেমে এলো। তিনি বললেন, মাননীয় বিচারক, আমি কি বলবো বলুন? আমি ওদের মা। ওরা দুজনই আমার সন্তান। ওরা দুজন আমার এই দুই নয়নের মণি। একই উদরে জন্ম নেওয়া দুই সন্তানের মধ্যে একজনকে বেছে নেওয়াটা পৃথিবীর যে কোনো মায়ের জন্যই অসম্ভব রকমের কঠিন। এ অবস্থায় আমার পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। মায়ের এমন বক্তব্যে বিচার কাজ আরও কঠিন হয়ে গেল। কিন্তু বিচারককে একটি রায় তো দিতেই হবে। অনেক চিন্তা ভাবনা করে তিনি ঘোষণা করলেন, হিজান অনেক দিন ধরে তার মায়ের সেবা যত্ন করেছে। এখন সে বৃদ্ধ হয়ে গেছে। তার নিজেরই এখন সম্পূর্ণ বিশ্রাম আর দেখভালের প্রয়োজন। হিজানের তুলনায় তার ছোট ভাই এখনও তরুণ এবং শক্ত সামর্থ্য। মায়ের দেখাশোনা করতেও সে সক্ষম। তাই আদালত এই রায় দিল যে এখন থেকে বৃদ্ধা মা তার ছোট ছেলের সাথেই থাকবে। এই রায় শোনামাত্র বড় ছেলে হিজান কষ্টে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন। এত লোকের সামনে আদালতে তিনি কেঁদে কেঁদে বললেন, হায় আফসোস, আজকে আমি বয়সে ছোট হলে মাকে সেবা করার সৌভাগ্যটা আমারই হতো। আত্মত্যাগ। ছেলেটি সৌদি আরবে একটি ভালো চাকরি করে। দেশে হঠাৎ করেই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। স্বাভাবিক রক্তপ্রবাহে বিঘ্ন ঘটায় তিনি নড়াচড়া ও কাজ করতে একেবারে অক্ষম হয়ে পড়েন। দেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। ডাক্তাররা তার চিকিৎসার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন। তারা জানিয়ে দিলেন সেখানে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তবে তিনি কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবেন না। তিনি আজীবন শয্যাশায়ীই থাকবেন। কখনো নড়াচড়া করতে বা হাঁটতে পারবেন না, কখনো কথাও বলতে পারবেন না। ডাক্তারদের কথা শুনে ছেলেটির পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা চিন্তা করতে লাগলো, বিদেশে চিকিৎসা চলাকালে বাবাকে কে দেখাশোনা করবে? এত দীর্ঘ সময় কে তার সাথে বিদেশে পড়ে থাকবে? সবারই তো কাজ আছে। সন্তানদের মধ্য থেকে তখন একজন বলে উঠল, ভাইয়েরা, চিন্তা করো না, আমি থাকবো বাবার সাথে। আমি সিদ্ধান্ত নিয়েছি, বাবা যতদিন জীবিত থাকবেন আমি তার দেখাশোনা করব। বৃদ্ধের 4 সন্তানের মধ্যে এই ছেলেটি সবার ছোট। বয়স 25 থেকে 30-এর মাঝামাঝি। বিদেশে ভালো একটা চাকুরি করত সে। তাছাড়া সে বিয়ে পর্যন্ত করেনি তখনও। তাই তার কথায় অন্য ভাইয়েরা শঙ্কিত হলো যে বাবার করুণ অবস্থা দেখে আবেগের বশে হয়তো তাদের ছোট ভাইটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে এই অঙ্গীকার পূরণ করতে পারবে না। তারা ভাবল, সে তো বিদেশে খুব ভালো পোস্টে চাকরি করে। সে যদি অসুস্থ বাবার সেবা যত্ন করতে যায় তাহলে তার চাকরির কি হবে? তার সারা জীবনের স্বপ্ন, ক্যারিয়ার, দূর দূরান্তে বেড়াতে যাওয়ার তার যে শখ, সেগুলোর কি হবে? বাবার চিকিৎসায় হয়তো বহু বছর লেগে যাবে। সে কি তার যৌবন, আশা সব কিছুকে উৎসর্গ করতে প্রস্তুত? বড় ভাইরা নানাবিধ বিষয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেও ছোট ভাই তাদেরকে বুঝিয়ে রাজি করালো। অতঃপর সে সব কিছু ছেড়ে ছুড়ে বাবাকে নিয়ে বিদেশে চলে এলো। এই ভিন দেশে অনুগত সন্তানই বাবার একমাত্র অবলম্বন। হাসপাতালে ভর্তি করানোর পর থেকে সে সাধ্যমতো বাবার সেবা যত্ন করেছে। সে সময় মতো ওষুধ খাইয়ে দিয়েছে, গোসল করিয়েছে, খাবার খাইয়েছে। বাবা ঘুমানোর পর ছেলেটি বিছানায় পিঠ লাগাতো। বাবা ঘুম থেকে ওঠার আগে আগেই সে উঠে পড়ত। একটি সপ্তাহ, একটি মাস, একটি বছর নয়, দীর্ঘ 13টি বছর নিরলস সে বাবার সেবা করে গেছে। বাবার সাথে সে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। কখনো বুঝতে দেয়নি যে বাবার সেবা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে। এক মুহূর্তের জন্যও ক্লান্তি বা বিরক্তির ছাপ তার মুখে ফুটে ওঠেনি। বাবাও ছিলেন সন্তানের প্রতি কৃতজ্ঞ, কিন্তু কথা বলতে অক্ষম হওয়ায়
তিনি কখনোই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনি। ভালোবাসার দৃষ্টিতে ছেলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন কেবল। এভাবে অসুস্থতায় ভুগতে ভুগতে একদিন তিনি মারাই গেলেন। হাসপাতালের ডাক্তার থেকে নার্স, আয়া থেকে বুয়া সবাই ছেলেটিকে চিনত। দীর্ঘ 13 বছর ধরে সে বাবার সেবায় আত্মনিয়োগ করে আছে। এই হাসপাতালের ইট পাথরও সম্ভবত তাকে চেনে, কিন্তু এখন সে মধ্যবয়সী, 40 বয়স তার। কোনো চাকরি নেই, স্ত্রী নেই, সন্তান নেই, নেই কোনো ভবিষ্যৎ। এই দীর্ঘ সময়ে সে নিকট ও বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার আত্মত্যাগের কথা কেই বা মনে রাখবে? দুনিয়ায় হয়তো তার এই ত্যাগের স্বীকৃতি দেওয়ার কেউ নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন। তিনি তো ন্যায় বিচারক। তিনি কারো বিন্দু পরিমাণ কর্মফলও বিনষ্ট করেন না। তিনি অবশ্যই ছেলেটার এই কাজে সন্তুষ্ট। নিশ্চয়ই তিনি তাকে এর উত্তম পুরস্কার দিবেন। আর কি পাবো তারে? উপলব্ধির গল্প। লোকটি ছিলেন একজন বিশিষ্ট ধনী এবং সর্বক্ষেত্রে একজন সফল মানুষ। তার সন্তান সন্ততির সংখ্যাও ছিল অনেক। সবাইকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন তিনি। ভালো জায়গায় বিয়ে করিয়েছেন। ভালো পরিবার আর ভালো পাত্র দেখে মেয়েদের বিয়ে দিয়েছেন। প্রত্যেক ছেলে স্ত্রী নিয়ে আলাদা আলাদা বাড়িতে থাকে। বিশাল বাড়িতে থাকতেন কেবল 2 জন, বৃদ্ধ আর বৃদ্ধা। তাদের দেখাশোনা করার জন্য ছিল একজন ড্রাইভার আর একজন কাজের মেয়ে। মা বাবার একাকিত্ব দূর করতে সন্তানরা ছুটির দিনটাই কেবল তাদের সাথে কাটাতো। নাতি নাতনিরা একটু বড় হয়ে উঠলে তাদের সাথে বৃদ্ধ দম্পতি বেশ ভালো সময় কাটাতে শুরু করল। বছর কয়েক যেতে না যেতেই একদিন হঠাৎ করেই বৃদ্ধা মা মারা গেলেন। স্ত্রীকে হারিয়ে বৃদ্ধ বাবা একেবারে একাকী হয়ে পড়েন। চারদিকে যেন কেমন একটা শূন্যতা বিরাজ করত। সারা বাড়িময় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের এতদিনকার স্মৃতি বিজড়িত নানান জিনিস। সেগুলো চোখে পড়লেই বৃদ্ধ বাবার বুকটা হাহাকার করে ওঠে। জীবনের কতগুলো বছর তারা একসাথে পার করে এসেছেন। জীবন সায়ান্নের সময়টাতে স্ত্রী তাকে একা রেখেই পাড়ি জমালেন ওপারে। এত বড় বাড়িতে একাকী থাকাটা এক পর্যায়ে তার কাছে অসহনীয় হয়ে উঠল। এরপর একদিন তিনি বড় ছেলেকে জানালেন যে তিনি ছেলের সাথেই থাকতে চান। বাবার এহেন প্রস্তাবে বড় ছেলে খুব খুশি হলো। এতদিন মা থাকায় বাবার একজন সঙ্গী ছিল, এখন তো মা নেই। তাই বাবা যদি জীবনের বাকি সময়টুকু তাদের সাথে কাটান সেটা তো ভালোই কথা। উৎফুল্ল হয়ে ছেলে বাবাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির একটি কক্ষ বাবার জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। বাবার সেবা যত্নে যাতে কোনোরূপ ত্রুটি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। প্রতিদিন অফিস থেকে ফেরার পর ছেলে বাবার সাথে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নেয়। কোনো কিছু লাগবে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা ইত্যাদি ব্যাপারে ছেলে খুব যত্ন নিতে থাকে। বেশ সুখে শান্তিতেই কাটছিল বাবার দিনগুলো। কিন্তু হায়, এই সুখ বেশি দিন স্থায়ী হলো না বৃদ্ধ বাবার কপালে। ক্রমে পুত্রবধূ তার শ্বশুরের উপর বিরক্ত হতে থাকল। বৃদ্ধের সাথে খারাপ আচরণ করতে শুরু করল। ক্লান্ত হয়ে স্বামী বাড়ি ফিরলে সে শ্বশুরের নামে নানা রকম নালিশ দিত। এভাবে ছেলের মনও একটা সময় বাবার প্রতি বিষিয়ে ওঠে। বাবাকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার জন্য স্ত্রী প্রতিনিয়ত চেঁচামেচি করতে থাকে। এমনকি সে একথাও বলল, তুমি ঠিক করে বলো, তুমি কাকে ছাড়বে, আমাকে না তোমার বাবাকে? স্ত্রীর এই কথায় সে আতঙ্কিত হয়ে পড়ে। স্ত্রীকে সে অনেক বেশি ভালোবাসে। তারপর অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় বাবাকে চিলেকোঠার ছোট্ট ঘরটিতে পাঠিয়ে দেবে। এতে স্ত্রীরও মন রক্ষা হবে আর বাবাও ততটা কষ্ট পাবেন না। সে এরপর বাবাকে গিয়ে বলে, বাবা, অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিলাম, তোমাকে উপরের ঘরটিতে থাকার ব্যবস্থা করে দেব। উপরে অনেক আলো বাতাস আছে। আশা করছি সেখানে খোলামেলা পরিবেশে তোমার আরও বেশি ভালো লাগবে। অসহায় পিতা ছেলের কথায় কোনো প্রতিউত্তর না করে নরম কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, তুমি আসলে ঠিকই বলেছ। আমি তোমার কথায় আপত্তি করছি না। চিলেকোঠার ঘরে গেলেই মনে হয় আমার স্বাস্থ্য ভালো থাকবে। আমি বরং সেখানেই চলে যাই। নিচতলায় তো কোনো আলো বাতাস আসে না তেমন। এখানে কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসে। নিচতলায় থাকাবস্থায় তিনি নাতিদের সাথে অনেক মজা করতেন, গল্প করতেন, কিন্তু চিলেকোঠার ঘরে গিয়ে তিনি আবার নিঃসঙ্গ হয়ে যান। কথা বলার মতো কাউকে পান না। ছেলের বউয়ের কড়াকড়িতে নাতি নাতনিদের কেউই তাদের দাদার ঘরে আসতে পারত না। চিলেকোঠার ঘরে একরকম বন্দী হয়ে পড়লেন তিনি। বৃদ্ধ বাবা ছেলে আর ছেলের বউয়ের অবহেলা
চুপচাপ সহ্য করতে লাগলেন। দুঃখে তিনি ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো দিন নিজের কষ্ট প্রকাশ করেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে পিতার জন্য তাদের অন্তরে কোনো সহানুভূতি নেই। অন্যথায় বাড়িতে এত দামি দামি প্লেট থাকা সত্ত্বেও তাকে একটি প্লাস্টিকের প্লেটে খেতে দেওয়া হতো না। কাজের মেয়েকে ছেলের বউ বলতো, না, খবরদার, তাকে কাঁচের প্লেটে দিবি না, এই প্লাস্টিকের প্লেটে খেতে দিবি, তিনি কাঁচের প্লেট ভেঙে ফেলবেন। সব শুনে বৃদ্ধ বাবা ভীষণ ব্যথিত হন। যে সন্তানদের জন্য তিনি নিজের সব ঢেলে দিয়েছে, তাদের থেকে এমন নির্মম আচরণ পেতে হবে, কখনো তিনি তা কল্পনাও করতে পারেননি। বৃদ্ধ বাবার জীবন ফুরিয়ে আসতে থাকে। তিনি বুঝতে পারেন যে তার আর বেশি দিন বাঁচা হবে না। বাড়িতে এত মানুষ, অথচ তাকে দেখাশোনা করার কেউ নেই। তার পোশাক ময়লা হয়ে গেছে, ঘর নোংরা হয়ে আছে। তিনি বড় একা, বড় অসহায়, যেন জীবিত থেকেও তিনি মৃত। এর কিছুদিন পর চিলেকোঠার কোনায় পড়ে রইল তার নিথর নির্জীব দেহ। বাবার মৃত্যুর পরে চিলেকোঠার ঘরটি খালি হয়ে পড়ে। ছেলের বউ ভাবল, ওই ঘরে তো ড্রাইভারকে থাকতে দেওয়া যায়। যেই ভাবা সেই কাজ। এক ছুটির দিনে বড় ছেলে তার 8 বছরের সন্তানকে নিয়ে চিলেকোঠার ঘরটিতে গেল, সাথে বুয়াকেও নিয়ে গেল ঘরটি পরিষ্কার করার জন্য। বাবার হাত ধরে চিলেকোঠার ঘরে আসা শিশুটি ধুলার মধ্য থেকে দাদার প্লাস্টিকের প্লেটটা খুঁজে বের করে হাতে নিল। বাবা বলল, বাবু, ফেলে দাও ওটা, এই নোংরা প্লেট রাখার কোনো দরকার নেই। কিন্তু শিশুটি কিছুতেই বাবার কথায় রাজি হলো না। সে বলল, না না, এটা আমি ফেলবো না, আমার দরকার এটা। বাবা বিরক্ত হয়ে বলল, এই নোংরা প্লেট দিয়ে কি করবে তুমি? শিশুটি তখন বলল, আমি এটা যত্ন করে রেখে দেব। তুমি যখন দাদুর মতো বুড়ো হবে, তখন এটাতে করে তোমাকেও খাবার দেব। অবুঝ শিশুর মুখ থেকে এমন কথা শুনে তার বাবা বিমূঢ় হয়ে পড়ল। সে বুঝতে পারল যে তার নিজের বাবার সাথে সে মোটেও ভালো আচরণ করেনি। তার দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তার চারপাশ যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। সে তীব্রভাবে উপলব্ধি করতে লাগলো কত বড় ভুল হয়ে গেছে তার। কাজ বন্ধ করে দিয়ে সে বাবার বিছানায় হাত বুলাতে লাগলো, চুমু দিতে লাগলো। এক অসহায় সন্তানের মতো সে হাত দিয়ে বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। কিছু স্মৃতি, কিছু শূন্যতা। বিয়ের পর 21টা বছর কেটে গেছে। এখন আমি 3 সন্তানের বাবা। ব্যবসা ও ঘর সংসার নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয় আমাকে। তাই বন্ধুদেরও খুব বেশি সময় দেয়া হয় না। এত ব্যস্ততার পরেও আমার মাকে আমি সময় দিতাম। স্ত্রী সন্তানদের নিয়ে মাকে দেখতে যেতাম। প্রায়ই ফোন করে খোঁজখবর নিতাম তাঁর। মা হচ্ছেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। কেউ যদি আন্তরিকভাবে মায়ের প্রতি দায়িত্ব পালন করে, তবে অবশ্যই সে জান্নাতি হবে। হঠাৎ করেই ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম। অনেক দিন হয় মাকে দেখি না। ফোন করি, টুকটাক কথা বলি, তবে আগের মতো নিয়মিত না। একদিন মনে হলো আমি আমার মায়ের প্রতি অবহেলা করছি। এটা ঠিক হচ্ছে না। আর যাই হোক, মাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। দুনিয়া লাভের জন্য আমি আমার মাকে যদি অবহেলা করি, তাহলে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য থেকে বরকত উঠিয়ে নেবেন। মায়ের প্রতি যেমন দায়িত্বশীল হওয়ার কথা, তেমনটা হতে পারছি না ভেবে একটা অপরাধ বোধ জেগে উঠল মনে। তখনই মাকে ফোন করে বললাম, মা, চলো তো আজ রাতে দুজন একসাথে বাইরে কোথাও খাই। এই প্রস্তাবে আমার মা খুব অবাক হলেন, কারণ এভাবে কখনো মাকে নিয়ে বাইরে খাওয়া হয়নি আমার। তিনি ভাবলেন হয়তো কোনো বিপদ হয়েছে আমার। খুব বিপদে পড়লে ছেলেরা মায়ের সঙ্গ চায় বেশি। মায়ের কাছে সমস্যার কথা বলতে পারলে যেন সন্তানদের বুক হালকা হয়। মা বললেন, বাবা, তোর কি কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, আল্লাহর রহমতে আমি ভালো আছি মা, আমার কিছুই হয়নি। আমি শুধু তোমার সাথে খেতে চাইছি আজ রাতে। তোমার আঁচলের তলে কিছুটা সময় কাটাতে চাই, তোমার সাথে কিছুক্ষণ গল্প করতে চাই, আর কিছু না। তিনি বললেন, আমারও তোর সাথে খেতে খুব ইচ্ছে করে। আচ্ছা বাবা, সন্ধ্যায় আমি তোর জন্য অপেক্ষা করব। সন্ধ্যায় যখন মাকে রিসিভ করতে গেলাম, দেখি তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আল্লাহই জানেন কখন থেকে তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই তিনি হেসে বললেন, জানিস, সবাইকে বলেছি ছেলের সাথে আজ বাইরে খেতে যাচ্ছি। শুনে তারা এত খুশি হয়েছেন যে বলার মতো না। তারপর মাকে নিয়ে একটি নামি দামি হোটেলে গেলাম। মা
আমার হাত ধরে আমাকে তার পাশের চেয়ারে বসালেন। আমি খাবারের তালিকায় চোখ বুলাচ্ছিলাম, আর মা এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। তার চোখে মুখে ছিল গভীর মমতার ছাপ। তিনি বললেন, তুই যখন খুব ছোট ছিলি, আমিও তোকে বাইরে খেতে নিয়ে যেতাম। আমিও ঠিক তোর মতো মেনু দেখতাম, আর তুই পাশে বসে থাকতিস। কিন্তু এখন তুই মেনু দেখছিস, আর আমি তোর দিকে তাকিয়ে আছি। সময় কত দ্রুত চলে যায় না রে? আমি বললাম, খাওয়া দাওয়ার পর কাউন্টারে গিয়ে আমি বিল পরিশোধ করে এলাম। তারপর সেখানে বসেই মায়ের সাথে গল্প করলাম। কত কথা, কত স্মৃতি, বিশেষ করে ছোটবেলায় মায়ের সাথে আমার মজার স্মৃতিগুলোর কথা। মনে হচ্ছিল আমি আবার ছোট্ট শিশু হয়ে গিয়েছি। মা তার ভালোবাসা দিয়ে আমাকে জড়িয়ে রেখেছেন। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। কথায় কথায় কখন যে এতটা সময় কেটে গেছে আমি তা বুঝতেও পারিনি। মা বললেন, বাবা, দেরি হয়ে যাচ্ছে, এখন বাড়ি যাওয়া উচিত। মাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় মনে হচ্ছিল বহু মূল্যবান সম্পদ ছেড়ে দিয়ে যাচ্ছি। মাকে বাড়ির দরজায় নামিয়ে দিলাম। তিনি আমার দিকে ফিরে বললেন, বাবা, একটা কথা বলতে ভুলে গিয়েছি তোকে। এরপর কখনো একসাথে খাওয়ার সুযোগ পেলে বিলটা কিন্তু আমিই দেব। মায়ের কথা শুনে আমার চোখে পানি এসে গেল। মাকে চুমু খেয়ে দ্রুত গাড়িতে উঠে বসলাম। পরদিন আমার স্ত্রী সন্তানদের সব ঘটনা বললাম। এর অল্প কিছুদিন পর খুব অপ্রত্যাশিতভাবে আমার মা মারা যান। মা হঠাৎ করে এভাবে চলে যাওয়ায় আমি খুব কষ্ট পেলাম। মায়ের জন্য আরও অনেক কিছু করতে চেয়েছিলাম। ভাবতেও পারিনি তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন। যে হোটেলে মায়ের সাথে খেয়েছিলাম, একদিন সেখান থেকে একটা চিঠি এলো। খাম খুলে দেখি মায়ের হাতের লেখা। চিঠিটা পড়ে আমি কান্নায় ভেঙে পড়লাম। চিঠিটা বারবার পড়ি, অমূল্য রতনের মতো নিজের কাছে আগলে রাখি। চিঠিতে মা লিখেছিলেন, আমার সন্তান, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তোর আর বৌমার জন্য সেদিনের রেস্টুরেন্টটায় অগ্রিম বিল দিয়ে গেলাম। তোরা দুজন হোটেলে গিয়ে কোনো একদিন খেয়ে নিস। সেদিন তোর সাথে খেতে পেরে খুব ভালো লেগেছে। মন খুলে কথা বলতে পেরে আরও বেশি ভালো লেগেছে। বাবা, তোকে আমি অনেক ভালোবাসি। আজ স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আছে। এরপরও একটা শূন্যতা রয়ে গেছে বুকের ভেতর, গভীর শূন্যতা। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।